সংখ্যালঘুদের অবস্থা, মুসলমানদের অবস্থা, সেটা দেখলে আমরা কেবলমাত্র পাকিস্তান আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের মনের মধ্যে জেগে ওঠে। কারণ তাদের এই আন্দোলনের ফলে আমরা আজকে 1947 সালে যে ম্যাপটা পেয়েছিলাম সেটার ভিত্তিতেই তো 71 সালে আমাদের স্বাধীন রাষ্ট্র হলো। কারণ ম্যাপটা তো আমরা 1947 সালে পাই, 71 সালে নতুন করে পাই নাই এই সীমানা। সো সেটার ভিত্তিতে আমরা আজকে ইন্ডিয়ার ভিতরে পশ্চিম বাংলায় ফর এক্সাম্পল বা আসামে মুসলমানরা যে লাঞ্ছনার শিকার, সেটা থেকে কিন্তু বাংলাদেশের বাঙালি মুসলমানরা রক্ষা পেয়েছিল। তো আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকারের উচিত হবে যে একটা সুস্পষ্ট বার্তা দেওয়া যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক কিন্তু দুই পক্ষের জন্যই দরকার। একটা ট্রানজাকশনাল সম্পর্ক যদি না থাকে তাহলে কিন্তু প্রচন্ড চাপের মুখে দুই দেশের অর্থনীতি পড়বে, শুধু বাংলাদেশের অর্থনীতি পড়বে না। তবে ইন্ডিয়া যদি এই ট্রানজাকশনাল সম্পর্কের বাইরে গিয়ে কোনো ইলিগাল চাপ তৈরির চেষ্টা করে, সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই একটা ডাইভার্সিফাই করার প্রস্তুতি আগের মতোই রাখতে হবে, যেটা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, সেই অবস্থাটা জারি রাখতে হবে। এবং এখানে মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু বৈধভাবে 50,000-এর বেশি ভারতীয় কাজ করে এবং বিভিন্ন পত্রিকার রিপোর্ট অনুযায়ী অবৈধভাবে যে সমস্ত ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে তাদের সংখ্যা 5 লাখের উপরে হওয়ার সম্ভাবনা আছে। এবং বার্ষিক প্রায় $20 বিলিয়ন যৌথ একটা বাণিজ্যিক এবং আর্থিক সম্পর্ক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ইন্ডিয়া থেকে যে বারবার পুশব্যাক করার কথা বলা হয় বাংলাদেশে, সো কল্ড বাংলাদেশি বলে ইন্ডিয়ানদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে, সেটা একটা হাস্যকর প্রপোজিশন। কারণ আমরা যদি একটু জিডিপি পার ক্যাপিটা দেখি এই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের, তাহলে ব্যাপারটা এই আর্গুমেন্টটা আসলে একদমই ধসে পড়ে। বাংলাদেশের মাথাপিছু আয় বিভিন্ন এস্টিমেট অনুযায়ী কমপক্ষে $2,600 থেকে $2,800, একটা এস্টিমেট দেখলাম $2,900 হবে এই বছরে। সেখানে পশ্চিম বাংলার মাথাপিছু আয় হচ্ছে মাত্র $2,300, অর্থাৎ প্রায় $300 কম বাংলাদেশের চেয়ে। আসামের অবস্থা তো আরো খারাপ, কোন হিসাব মতে $2,000 কম তাদের মাথাপিছু আয়। সুতরাং ইকোনমিক কোনো জাস্টিফিকেশন নাই একজন বাংলাদেশি পালিয়ে গিয়ে পশ্চিম বাংলায় অন অ্যান অ্যাভারেজ, হ্যাঁ দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, বাট অন অ্যান অ্যাভারেজ এই জাস্টিফিকেশন কোনোভাবেই ধোপে টিকে না যে বাংলাদেশিরা গণহারে পশ্চিম বাংলায় যাবে অর্থনৈতিক কোনো সুযোগের সন্ধানে। এটা কোনো প্রয়োজন নাই। এবং আরেকটা বড় উদ্বেগের কারণ বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে আমরা সম্প্রতি বেশ কিছু রিপোর্টে দেখেছি, পাকিস্তানি মিডিয়া দেখেছি, বাংলাদেশি মিডিয়া দেখেছি, বিশেষ করে ঢাকা স্ট্রিম এবং ডিসেন্টের রিপোর্টে, যে ইন্ডিয়া তেহরিকি তালিবান পাকিস্তানের সাথে এবং আফগান তালেবানের সাথে সুসম্পর্কের কারণে বাংলাদেশে একটা ট্রান্স ন্যাশনাল তালেবান নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করছে। এমনকি বেনাপোল সীমান্ত দিয়ে আফগান তালেবানের একজন নেতা বাংলাদেশে ঢুকেছেন কিছুদিন আগে। তো এই যে ট্রান্সন্যাশনাল টেরর নেটওয়ার্ক, যেটা ইন্ডিয়ার মধ্য দিয়ে কার্যকর রয়েছে, এবং আমরা রিপোর্টে পড়েছি যে বাংলাদেশিরা ইন্ডিয়ান বর্ডার পার হয়ে পাকিস্তানে গিয়ে জঙ্গিপনা করছে এবং নিহত হয়েছে, সেটা একটা আরো বড় উদ্বেগের কারণ। কারণ পশ্চিম বাংলার মধ্য দিয়ে এই ঘটনা ঘটার নজির আগে ছিল এবং এখন এটা আরো ব্যাপক হারে হওয়ার সম্ভাবনা আমরা বা আশঙ্কা আমরা করি, যেহেতু কেন্দ্রীয় সরকারও বিজেপি, পশ্চিম বাংলার সরকারও বিজেপি। তবে আমি শেষের দিকে কিছু সিলভার লাইনিং দিয়ে শেষ করতে চাই। জুলাই 2024-এ ইন্ডিয়ান ফরেন পলিসি ইন বাংলাদেশ, এটা একটা ডিজাস্টার ছিল। ইন্ডিয়া বুঝতে পেরেছিল যে এটা একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইন্ডিয়ান পররাষ্ট্রনীতি বাংলাদেশে, এবং সেখানে ইন্ডিয়ার তরফে বাংলাদেশের সাথে যে কোনো মূল্যে সম্পর্ক উন্নয়নের একটা অ্যাটেম্পট আমরা দেখেছি, একরকমের ডেসপারেশন আমরা দেখেছি, বিশেষ করে নির্বাচিত সরকার আশাকে কেন্দ্র করে। এবং কূটনৈতিকভাবে ঢাকার সমকক্ষ কেবলমাত্র দিল্লি, কোনো রাজ্য সরকার না। সুতরাং যে নর্মালাইজেশনের চেষ্টাটা এই বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে করার শুরু হয়েছিল, আমি মনে করি যে সেটা খুব বড় ধরনের ব্যত্যয় যদি দুই পক্ষ থেকে না হয় তাহলে মোটামুটি টিকে থাকার সম্ভাবনা আছে। এবং আমরা সেটা দেখেছি যে এমনকি এই নির্বাচিত বিএনপি সরকার যখন আওয়ামী লীগের নিষিদ্ধ করার ব্যাপারটাকে বহাল রাখলো, তখনও কিন্তু ইন্ডিয়ার তরফে জাস্ট পর্যবেক্ষণ করছি বা এই ধরনের একদম মামুলি একরকমের প্রতিক্রিয়া দেখানো হয়েছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এটা যে খুব গুরুত্বপূর্ণ, এবং সে যে একটা ভয়াবহ বিপর্যয়ের মুখে জুলাই পড়েছিল সেটা নয়াদিল্লির সরকার বুঝতে কিছুটা হলেও হয়তো সমর্থ হয়েছেন। এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের নিরাপত্তা এবং ইকোনমিক স্বার্থেই এই বন্ধুত্বে কোনো ছেদ ঘটানো উচিত না। এবং পশ্চিমবাংলার সরকারও যে খুব ঢালাও ভাবে পুশ ইন করতে পারবে সেটা সম্ভাবনা কম, কারণ আমরা আসাম বা ত্রিপুরাতে এই ধরনের রেটরিক দেখলেও কাজে কিন্তু সেটা দেখিনি, যদিও পশ্চিমবাংলায় থ্রেটটা অনেক বেশি। তো সেদিক থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে সতর্ক থাকার কথা বলেছেন সেটা যথোপযুক্ত, এবং আরো বেশি ভিজিলেন্স আমাদের দরকার। তো ফাইনালি আমি মনে করি এই ক্ষেত্রে যেটা বাংলাদেশ সরকারের করণীয় সেটা হচ্ছে যে সীমান্তে বিএসএফ এর হত্যা,
পুশিনের যে থ্রেট এবং পশ্চিম বাংলার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলার যে জেলাগুলো আছে সেখানে সাম্প্রদায়িক সহিংসতার যত ঘটনা আছে সেগুলো বাংলাদেশ সরকারের তরফে ডকুমেন্ট করা উচিত এবং বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত উপায়ে ডকুমেন্টেশন করা উচিত। এর ফলে যেটা হবে যে কোনো ক্রাইসিস তৈরির আগেই বাংলাদেশ একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা গ্রহণযোগ্য প্রয়োজনীয় তথ্য প্রমাণ তুলে ধরতে পারে। এবং ফাইনালি আমি যে কথাটা বলে শেষ করবো সেটা পলিটিক্সের ঊর্ধ্বে, সেটা হচ্ছে কালচারাল। আমরা কলকাতাকে চিনি বাংলা ভাষার একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর হিসেবে। বাংলা ভাষা এবং ভাষার অবিসংবাদিত রাজধানী হবে হচ্ছে ঢাকা, এবং এই ব্যাপারটাকে ঢাকার উচিত আলিঙ্গন করা। বাংলা ভাষা এবং সাহিত্যের যত পৃষ্ঠপোষকতা বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ইনস্টিটিউট যেমন বাংলা একাডেমি এবং অন্যান্য বেসরকারি উদ্যোগে হওয়া সম্ভব, সেগুলোকে জোরদার করে পশ্চিম বাংলার সাহিত্যিক, কবি এবং অন্যান্য যে সমস্ত বাংলা ভাষার যারা শিল্পী আছেন তাদেরকে সুযোগ দেওয়া উচিত। আসামে, ত্রিপুরা এবং একই সাথে আরাকানের কথা আমাদের ভুলে যাওয়া উচিত না। সো সব মিলিয়ে বাংলা ভাষার রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে হবে, এবং এটা একটা ট্রেমেন্ডাস সফট পাওয়ার। কারণ আমরা জানি যে পৃথিবীর ষষ্ঠ বা সপ্তম সবচেয়ে বেশি বলা হয় এমন ভাষা হচ্ছে বাংলা। তো প্রত্যেকটা সংকটের একটা সুযোগ থাকে। আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক, অর্থনৈতিক, ডিপ্লোম্যাটিক এবং কালচারাল টুল যদি ঢাকা ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে একটা শান্তিপূর্ণ উইন উইন পন্থায়ও এই সংকটটাকে একটা সম্ভাবনায় পরিণত করা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।